দেন না, সমস্যা নাই। হ্যাঁ, আমরা এখন আছি বেশ আলোচিত সমালোচিত একজন অভিনেত্রী সাদিয়া মির্জা, যিনি গত নির্বাচন থেকে এ পর্যন্ত আলোচনায় আছেন। এবারে তিনি কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে দাঁড়িয়েছেন মাহমুদ কুলি এবং নিপুণ প্যানেলে। সাদিয়া মির্জা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর নির্বাচন সম্পর্কে যদি একটু বলতেন। খুব সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচন হবে এটি কামনা করছি, কারণ দীর্ঘ 6 বছর আন্দোলন করেছি করোনার আগে থেকে। তো সদস্যপদ ফিরে পাওয়ার পর এবার আমি ক্যান্ডিডেট, তো অনেকদিন পর খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে আমার সদস্যপদ ফিরে পাওয়ার পর আমি নির্বাচন করছি, তো মানে আনন্দটা দ্বিগুণ। আচ্ছা সাদিয়া মির্জা, আপনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন সবাই আপনাকে নেত্রী হিসাবেই চিনে। তো আপনি যেহেতু নির্বাচন করতেছেন, মন মানসিকতাও সেরকম আছে নেতৃত্ব দেওয়ার, তো আপনি সদস্য পদে না দাঁড়িয়ে সম্পাদকীয় পদে তো দাঁড়াতে পারতেন। দেখেন, সব থেকে বেশি ভোট লাগে হচ্ছে ইসিতে, কার্যকরী পরিষদে। আর আমার সাথে আমাকে হয়তো তারা এটাই যোগ্য মনে করেছে যে অনেক বেশি ভোট যেটা 300 ভোট পাওয়া মানে পেতে হয়, সেটা সাদিয়া মির্জা ছিনিয়ে আনতে পারবে। তো আমাকে যারা মনে করেছে, আমাকে যারা যোগ্য মনে করেছে, তাদের সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা মনে করেছে এতগুলো ভোট আমি আনতে পারবো। সবার ভালোবাসায় আসলে আমি আজকে সাদিয়া মির্জা। আমার পাশে ছিল 184 জনের মধ্যে 103 জন, যাদের প্রতিনিধি হয়ে আমি এবার দাঁড়িয়েছি। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার 103 চায়, আমার 103 ভাই বোনেরা চায় যে আমি নির্বাচন করি। 103 জন সদস্যকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আপনি কি মনে করেন যদি কোনো কারণে বিরোধী প্যানেল বিজয়ী হয়, তাহলে কি এই 103 জনের কোনো প্রবলেম হতে পারে কিনা? যেহেতু আমরা হাইকোর্টের রুল অনুযায়ী আমরা সদস্য হয়েছি, তো এটা যদি আমাদের সদস্য পদের মধ্যে যদি কারো হাত পড়ে, তাহলে এটা হাইকোর্ট অবমাননা হবে। আর মহামান্য হাইকোর্ট তখন যে সিদ্ধান্ত নেবে, তখন সেই ব্যাপারটা তাদেরকে ফেস করতে হবে। তো আমার মনে হয় না এখানে কেউ হাত দিতে পারবে। সাদিয়া মির্জা, আপনি আগে অনেক ছবিতে অভিনয় করেছেন নায়িকা হিসাবে, এটা আমরা জানি। মাঝখানে অনেক গ্যাপ গেছিল। গ্যাপের পরে যখন সদস্য পদ নিয়ে একটু নাড়াচাড়া হয়েছে, তখন একবারে নিয়মিত হয়ে গেছেন। আসলে কি এটা ওই যে রবীন্দ্রনাথের ওরে নবীন ওরে আমার কাঁচা আদমারাদের ঘাড় মেরে তুই বাঁচা, এরকম একটা বিষয়, নাকি আপনার ইগোতে আঘাত করেছে এই বিষয় নিয়ে আপনি এখন নিয়মিত হতে চাচ্ছেন চলচ্চিত্রে? আসলে একজন শিল্পী সবসময় শিল্পী, আজীবনই শিল্পী। আমি যদি আমার মানে জন্মের পর আমি একটা কাজ করে থাকি, তাহলে এটা কি কোনোভাবে সম্ভব? এটাকে মুছে ফেলা কোনোভাবেই সম্ভব না। একটি ছবি যে করবে সে কিন্তু শিল্পী, আজীবন শিল্পী থাকা উচিত। 2টা ছবি করলে, 3টা ছবি করলে শিল্পী হবে, আমার কাছে এটা একটা অযৌক্তিক মনে হয়। কারণ এই জন্যই মনে হয় একটি ছবি যখন সে কাজ করেছে, তখন সে শিল্পী হয়েই গিয়েছে, এটা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব না। তো আমি যখন 2007 সাল থেকে ছবিতে কাজ করি, এরপরে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়েছিল চলচ্চিত্র করা নিয়ে, যেটা আমি নির্দ্বিধায় বলি। তারা চায়নি যে আমি ইন্ডাস্ট্রির সাথে থাকি, তো তারা চেয়েছিল যে আমি ফ্যামিলির মেয়ে, আমি পড়ালেখা করব, ফ্যামিলি নিয়ে থাকব। তো আসলে আমি দেখলাম অনেক দিন গ্যাপের পরে আমাকে ফিল্ম টানছে, আমি ফিল্মের প্রতি আকৃষ্ট আবারও হচ্ছি। আমাকে দূরে সরানো যায়নি কোনোভাবেই, মানে আমাকে দূরে সরাতে পারেনি। শত বাধা অতিক্রম করে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়ার পরেও আমি কিন্তু আবার চলচ্চিত্রে এসেছি। তো যখন চলচ্চিত্রে আসি, তখন দেখি অনেক দুর্দিনে আমি আবার ফিরে এসেছি। এর মধ্যে আমার সদস্য পদ নিয়ে যখন আমি আবারও রিনিউ করার কথা বলি, তখন আমার কাছ থেকে 10,000 টাকা জায়েদ খান নেওয়ার পরেও আমার সদস্য পদ স্থগিত করে দিয়েছিল, যেখানে আমার 6টি ছবি রিলিজ হয়েছিল এবং এখানের অনেক ভাই বোনদের সাথে আমার কাজ হয়েছে। আমার হিরো ছিল ফেরদৌস ভাই, আমিন খান, যখন তারা সুপারস্টার ছিল। তো এতগুলো সুপারস্টারের সাথে কাজ করার পরেও যখন আমার সদস্যপদ কেড়ে নেওয়া হলো, তখন এটা আমার কাছে মনে হলো এটা অনেক বড় একটা অপমান। কারণ আমি যখন কাজ করি, তখন জায়েদ খানের তেমন কোনো মানে পরিচিতিই ছিল না।
তখন সে একটা ছবিতে সেকেন্ড হিরো হিসেবে কাজ করেছিল। পরবর্তীতে যে কাজগুলো করেছিল ওরকম মানে ওরকম কোনো কাজ না। উল্লেখযোগ্য আর না। আমার ছবিগুলো ছিল সব সুপারস্টারদের সাথে, এবং কি খুব আলোচিত ছবি ছিল, ব্যবসা সফল ছবি ছিল। মাসুদ পারভেজের ঘর থেকে যেই ছবি করেছিলাম, চারিদিকে অন্ধকার, ব্যবসা সফল ছিল। অবাধ্য সন্তান কিছুদিন পরপরই দেখবেন এখনও টিভিতে দেখা যায় সেই ছবি। ওপারে আকাশ 8 কোটির প্লাস ভিউ হয়েছে মা গানটিতে। তো আমার কাছে মনে হয়েছে এটা অনেক বড় অপমান। তো একটা ছেলে, জায়েদ খানের মতো একটা ছেলে শিল্পী সমিতির একটা সেক্রেটারি হয়ে সে আমাকে আমার ইগোতে আঘাত হানবে, অনেক শিল্পীকে সদস্যপদ বাদ করে দিয়েছিল। এগুলো আমার কাছে একটা মানে অবাস্তব মনে হচ্ছিল যে এটা কীভাবে সম্ভব। তারপরে আমি যুদ্ধ করি, 103 জনের সাথে আমি যুদ্ধ করি, 103 জন সহ আমি যুদ্ধ করি। তো এক পর্যায়ে আমাদেরকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। তো সাকসেস হতে পেরেছি। 103 জন আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে আমাদের সদস্যপদ আমরা ফেরত পেয়েছি, এবং তারপরে আমি এখন প্রার্থী। সবাই দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি, শিল্পীদের পাশে থাকতে পারি। সাজুগুজু করে শুধু পাশ করার পর সাজুগুজু করে প্যানেলে বসে থাকতে আসিনি, কমিটিতে বসে থাকতে আসিনি। শিল্পীদের সাথে আমি মাঠে থাকি। আমার মাঠ অনেক পছন্দ, আমার চেয়ার পছন্দ না, চেয়ারের থেকে পছন্দ আমার মাঠ। আমি তবে চেয়ার আমার এজন্যই দরকার যে আমি শিল্পীদের পাশে দাঁড়াতে আমার একটা চেয়ার দরকার। আমার কথাগুলো শুনবে কমিটি, তার জন্য আমার একটা চেয়ার দরকার। আমি শিল্পীদের পাশে থাকতে চাই, কারণ এখান থেকে আমার কিছু নেয়ার নাই, আমি কিছু করতে পারবো। তো এমন প্রার্থীকেই ভোট দেওয়া উচিত যে শিল্পীদের পাশে দাঁড়াবে। আপনি অভিনয়ে কি নিয়মিত হতে চাচ্ছেন? অভিনয় আমি ফিরে আসার পর, আমার সদস্যপদ বাতিল করার পরে আমরা আন্দোলন শেষ করেছি। আন্দোলন শেষ করার পরে আমি আবার আমার জগতে ফিরে এসেছি। আমার 3টা ছবি রানিং চলছে, একটা কমপ্লিট হয়ে গিয়েছে নাম্বার 1 পুলিশ, আরেকটি বৃষ্টির চোখে জল, এবং আরেকটি ছবি কাজ শুরু হয়ে গিয়েছে। তো 3টি ছবি আমার কাজ চলছে, আমি কন্টিনিউ করব ইনশাল্লাহ। আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আমাকে আপনাদের যারা ভোটার তারা আমাকে একটি মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। নেতৃত্ব আপনাকে ভালো মানাচ্ছে। আপনি বর্তমানে প্রথমবারের মতো কার্যনির্বাহী সদস্য পদের মতো একটা গুরুত্বপূর্ণ পদে দাঁড়িয়েছেন। সামনে কি বড় পদে নির্বাচন করার পরিকল্পনা আছে কি না? এবার যদি জয়ী হতে পারি তারপর দেখা যাবে। আসলে পদ সবারই পদ মানে অনেক সম্মানজনক, কাউকে ছাড়াই কাউকে চলে না। 10-এর লাঠি 1-এর বোঝা। তো এটি কোন পদে দাঁড়িয়েছি সেটি বড় কথা না, কাজ করতে পারাটাই বড় কথা। আমি এই পদে দাঁড়ালাম কেন, সে ওই পদে দাঁড়ালো কেন, এগুলো যদি মন মানসিকতা থাকে তাহলে আসলে কাজ করা সম্ভব না। তাহলে পদ নিয়েই দৌড়াতে হবে, এগুলো বড় কথা না। কাজ করতে চাইলে পদ লাগে না। আমি যদি নির্বাচিত নাও হই তবুও আমি শিল্পীদের সাথে থাকব। আমাকে শিল্পীরা জানে আমার ব্যবহার কি, আমি তাদের সাথে কিভাবে আচার আচরণ ব্যবহার করি। তো এটি যে আমি নির্বাচিত হলেই করব বা প্রার্থী হয়েছি বলেই করছি তা না। আপনি প্রতিটা ভোটারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন সাদিয়া মির্জা কি এখন প্রার্থী বলে এমন ব্যবহার করছে নাকি সব সময়। সবাই একটি কথাই বলবে সাদিয়া বরাবরই এরকম। আমি এটাই চাই, আমি হারি জিতি যাই হোক, যদি আমি হেরেও যাই তো মনে করব আল্লাহ এটাই আমার জন্য ভালো রেখেছিল। তার জন্য এই না যে আমার অনেক বেশি মন খারাপ লাগবে। আমি তো শিল্পীদের সাথে কাজ করতে চাই, এটা চেয়ার না থাকলেও আমি কাজ করতে পারবো। স্বাচ্ছন্দ্যবোধ কোনটাতে করেন, নেতৃত্বে না অভিনয়ে? আমার যেহেতু অভিনয়টা নেশা পেশা, তো অবশ্যই অভিনয়, তার সাথে যুক্ত হয়েছে নেত্রী। কারণ সেই জায়গার নেত্রী আমি শিল্পীদের, যারা মুখ ফুটে মানুষকে অনেক কিছু বলতে পারে না, যারা রাস্তায় দাঁড়িয়ে কারো কাছে ভিক্ষা করতে পারে না, কারণ তার আত্মসম্মান বোধ বেশি, তার বিবেক বেশি, সে আবেগে বেশি। তো তাদের জন্য যে আমি কাজ করতে পারি বলে আজকে আমি নেত্রী, এর জন্য আমি অনেক নিজের প্রতি নিজে অনেক প্রাউড ফিল করি। ভোটারদের উদ্দেশ্যে শেষে যদি কিছু বলতেন। ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা বুঝে শুনে ভেবে চিনতে ভোট দিবেন। আপনার একটি ভোট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনারা এমন কাউকে ভোট দিবেন না যে আসে শিল্পীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে। আপনারা এমন কাউকে ভোট দিবেন না যারা মঞ্চে দাঁড়িয়ে আরেক শিল্পীকে গালিগালাজ করে। আজকে আরেক শিল্পীকে গালিগালাজ করবে, কালকে আপনাকেও করবে। আজকে আমাকে বঞ্চিত করবে, কালকে আপনিও হতে পারেন সেই জায়গায়। আপনারা এমন কাউকে ভোট দিবেন যে মাঠে এসে আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের কথা শুনবে। এমন কাউকে ভোট দিবেন না যে চেয়ারের বড়াই করবে, শিল্পী সমিতিতে ঢুকলে দূর দূর ছেই করবে, আর আপনারা কিছু বলতে গেলে পরে শুনবো বলে অ্যাভয়েড করবে। আপনারা একটু চিন্তা করেন, আমার কথাগুলো ভাবেন,
আমি যদি ভুল বলে থাকি আপনারা যে শাস্তি দিবেন মাথা পেতে নিব, কিন্তু আমি যদি রাইট বলে থাকি তাহলে যোগ্য প্রার্থী বুঝে ভোটটি দিবেন। ধন্যবাদ সংগ্রামী নেত্রী, শুভকামনা আপনার প্রতি, ভালো থাকবেন। ধন্যবাদ।